ড্রয়িং রুমের বাতাসটা তখন বরফের মতো জমে গেছে। সায়ানের কপাল থেকে টপ টপ করে ঘাম ঝরছে আর ও পাথরের মতো দাঁড়িয়ে কাঁপছে। ও হয়তো ভাবছিল আমি এক্ষুনি চিৎকার করব, ওর গলার চেপে ধরবো, কিংবা আফরিনের সামনে ওর আসল রূপটা ফাঁস করে দেব। কিন্তু আমি সায়ানকে এত সহজে মুক্তি দেব না। মানসিক যন্ত্রণা নরকে আমি গত 24 ঘন্টা ধরে পড়ছি, ওকে আমি সেই নরকের স্বাদ দেব, তবে বিষাক্ত কোনো উপায়ে নয়, একদম ধীরস্থির এবং শৈল্পিক উপায়ে। আমি সোফা থেকে ব্যাগটা হাতে নিলাম, তারপর আফরিন আর সায়নের দিকে তাকিয়ে মুখে একটা মায়াবী মিষ্টি হাসি ফুটিয়ে তুললাম। আফরিনের দিকে তাকিয়ে অত্যন্ত আন্তরিক গলায় বললাম, আফরিন, এই যুগে এসে এত কেয়ারিং আর ভালো একটা স্বামী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আপনার স্বামী আপনাকে কতটা ভালোবাসে তা ওনার চোখ দেখেই বোঝা যাচ্ছে। আপনাদের দুজনের জন্য আমার মন থেকে দোয়া রইল। আজকে আমি আসি, ভালো থাকবেন আপনারা। আফরিন আমার এই আকস্মিক প্রশংসায় যেন আকাশের চাঁদ হাতে পেল। ও লাজুক হেসে বলল, অনেক ধন্যবাদ ম্যাম, ওনার মতো মানুষ সত্যি ভাগ্য করে পাওয়া। আমি এবার দরজার দিকে পা বাড়ালাম। যাওয়ার সময় দরজার গোড়ায় দাঁড়িয়ে সায়নের দিকে সরাসরি তাকালাম। সায়নের চোখ দুটো তখন অপরাধ বোধ আর তীব্র ভয়ে কুঁকড়ে গেছে। ও পলকহীন চোখে আমার দিকে তাকিয়ে আছে, যেন ও কোনো জীবন্ত বোমার সামনে দাঁড়িয়ে আছে, যা যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে। আমি সায়নের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, আপনার বউয়ের বেশি বেশি যত্ন নেবেন। এখন এই সময় একজন বিশ্বস্ত আর ভালোবাসার মানুষ প্রয়োজন একজন নারীর জীবনে। আপনার মতো স্বামী তো আর সবার কপালে জুটে না। ভালো থাকবেন। কথাটা শেষ করেই আমি ফ্ল্যাট থেকে বের হয়ে এলাম। লিফটের ভেতরে আয়নায় নিজের দিকে তাকালাম। আমার চোখ দুটো জল জল করছিল। সায়নকে আমি যে মানসিক টর্চারের মধ্যে রেখে এসেছি, ও এখন প্রতি সেকেন্ডে মরবে। ও এখন ভাববে আফরা কি সত্যি কিছু বোঝেনি, নাকি ও সব কিছু জেনে বুঝেই এই নাটকটা করে গেল। গাড়িতে বসে আমি ড্রাইভারকে বললাম বাসার দিকে যেতে। সারাটা পথ আমি আদিবের কথা ভাবলাম। আমার এই ছোট্ট বাচ্চাটার জন্য আমাকে একটা নিখুঁত প্ল্যান করতে হবে, যাতে আইনিভাবে সায়নের সমস্ত সম্পত্তি আর আদিবের দায়িত্ব আমি একাই পাই। বাসায় পৌঁছে আমি একদম স্বাভাবিক মানুষের মতোই হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলটা আঁচড়ে একটা ক্যাজুয়াল খোপা করলাম। আমি জানতাম সায়ান ধানমন্ডির ওখান থেকে ঝড়ের গতিতে রওনা দিয়েছে। ও এক মুহূর্ত ওখানে শান্তিতে বসতে পারেনি। আমার শান্ত রূপটাই ওকে সবচেয়ে বেশি তাতিয়ে তুলেছে। ঠিক 1 ঘন্টা পর কলিং বেলে প্রচণ্ড জোরে শব্দ হলো, যেন কেউ খুব মরিয়া হয়ে দরজা খোলার জন্য অপেক্ষা করছে। আমি গিয়ে দরজাটা খুললাম। সামনে সায়ান দাঁড়িয়ে আছে। ওর চুলগুলো উস্কো খুস্কো, শার্টের উপরে দুটো বোতাম খোলা, আর ও হাঁপাচ্ছে। লিফটের জন্য অপেক্ষা না করে ও মনে হয় সিঁড়ি দিয়ে এক প্রকার দৌড়ে উপরে উঠেছে। সায়ান ঘরের ভেতর পা দিয়ে আমার হাত দুটো ধরার জন্য ব্যাকুল হয়ে এগিয়ে এলো। ওর মুখে তখন একরাশ কৈফিয়ত আর ক্ষমা চাওয়ার আকুলতা। আফরা, আমাকে একটাবার বলতে দাও। আমি ওর মুখের কথা কেড়ে নিলাম। ওর হাত দুটো আলতো করে সরিয়ে দিয়ে মুখে একটা চওড়া স্বাভাবিক হাসি টেনে বললাম, আরে সায়ান, এত তাড়াতাড়ি তোমার মুন্সিগঞ্জের কাজ শেষ হলো? আমি তো ভাবলাম তুমি কাল দুপুরে ফিরবে। আমার এই অতি স্বাভাবিক প্রশ্নে সায়ান যেন মাঝ রাস্তায় ব্রেক কষা গাড়ির মতো থমকে গেল। ওর মুখ থেকে কোনো শব্দ বের হলো না। ও হাঁ করে আমার দিকে তাকিয়ে রইল। ও যেন বুঝতেই পারছে না যে এই আফরার ধানমন্ডির ফ্ল্যাটের সেই ডক্টর আফরা কি একই মানুষ নাকি অন্য কেউ। খেলাটা এবার আমার কোর্টে। সায়ান, তুমি যেভাবে চলবে আমি তার চেয়ে 10 ধাপ এগিয়ে খেলবো। সায়নের চোখের ভেতরের বিভ্রান্তি আর আতঙ্কটা আমি খুব স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। ও মুখটা হা করে কয়েক সেকেন্ড বোকার মতো দাঁড়িয়ে রইল। যে মানুষটা এতক্ষণ একটা জবরদস্ত মিথ্যা সাজিয়ে পা ধরে ক্ষমা চাওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে আমাদের ফ্ল্যাটের দরজার সামনে এসেছিল, আমার এই অতি স্বাভাবিক প্রশ্নটা আর তার সমস্ত আত্মবিশ্বাস ধূলিসাৎ করে দিয়েছে। কি হলো? ওভাবে ভূত দেখার মতো দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। আমি অত্যন্ত মায়াবী গলায় কথাগুলো বলে ড্রয়িং রুমের দিকে হেঁটে গেলাম। সায়ান যান্ত্রিকভাবে দরজাটা বন্ধ করে ভিতরে এলো। ও কাঁপছে। আমার পিছনে পিছনে এসে ও ধরা গলায় বলল, আফরা, তুমি তুমি আজ বিকেলে ধানমন্ডির ওই ফ্ল্যাটে? ওহ, ওই ফ্ল্যাটের কথা বলছো? আমি সোফায় বসে ওর দিকে তাকিয়ে একগাল হাসলাম। হ্যাঁ, আজ বিকেলে আমার এক পেশেন্টের বাসায় গিয়েছিলাম ওমেগা 3-এর একটা জরুরি প্রেসক্রিপশন দিতে। মেয়েটার নাম আফরিন। মেয়েটা এত ভালো, এত সুইট। আর জানো সায়ান, সর্বশেষে আশ্চর্যের বিষয় কি? সায়ানের বুকের ধুকধুকানি যেন আমি এই দূর থেকেই শুনতে পাচ্ছিলাম। ও শুকনো মুখে ঢোক গিলে বলল, কি কি আশ্চর্য? আরে ওই মেয়ের জামাইয়ের নামও সায়ান, আর ওনার চেহারাটাও না দূর থেকে দেখতে একদম তোমার মতো। আমি তো প্রথম দেখায় পুরো থতমত খেয়ে গিয়েছিলাম। পরে ভাবলাম, ইস, আমি কি বোকা। আমার সায়ান তো এখন মুন্সিগঞ্জে ফ্যাক্টরি ভিজিট করছে। ও ধানমন্ডিতে আসবে কোথেকে?
তাছাড়া ওই ভদ্রলোক তো কাপড়ের ব্যবসা করেন, আর তুমি তো কর্পোরেট ডিল করো। নামের আর চেহারার কি অদ্ভুত মিল দেখছো? আমি এক নাগাড়ে কথাগুলো বলে সায়নের দিকে তাকালাম। সায়নের ভরসা মুখটা তখন ভয়ে, অপমানে আর চরম বিভ্রান্তিতে নীল হয়ে গেছে। ও বুঝতে পারছে না আমি কি আসলেই বোকা বনে গেছি, নাকি ওকে বিড়াল ইঁদুর খেলায় নাচানোর জন্যই এই চাল চেলেছি। আমার এই অতিরিক্ত সরলতা এখন ওর জন্য সবচেয়ে বড় মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। ও যদি এখন অপরাধ স্বীকার করে তবে ফেঁসে যাবে, আর ও যদি নিজেকে নির্দোষ দাবি করে তবে নিজের পাতা ফাঁদে নিজেই আটকে থাকবে। ও জোর করে নিজের মুখের পেশিগুলো স্বাভাবিক করার চেষ্টা করলো, একটা বিকৃত হাসি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আফরা, দুনিয়ায় কত রকম মিল থাকে। আমি তো মানে মুন্সিগঞ্জের মিটিংটাই ক্যান্সেল হয়ে গেল, তো তাই ভাবলাম ঢাকাতেই যখন আসি বাসায় চলে আসি। খুব ভালো করেছো, আমি বললাম। তোমার এই মিথ্যে মিটিংয়ের চক্করে আদিপ তো তোমাকে মিসই করছিল। আমি উঠে দাঁড়িয়ে ওর খুব কাছে গেলাম, ওর শার্টের কলারটা হাত দিয়ে ঠিক করে দিতে ফিস ফিস করে বললাম, তবে মুন্সিগঞ্জ যাও আর যেখানেই যাও সায়ান, নিজের শরীরের যত্ন নিও আর কখনো নিজের বিশ্বস্ততা হারিও না, কারণ আমি কিন্তু বিশ্বাসঘাতকতা একদম সহ করতে পারি না। খুব শীঘ্রই ষষ্ঠ পর্ব পোস্ট করা হবে। সবাই পেজটির সাথে থাকুন এবং একটা ছোট্ট করে কমেন্ট করে রাখুন, তাহলে পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে